অফিস থেকে বাসায় ফিরে সিঁড়ি বেয়ে আমাদের ফ্ল্যাটে উঠতেছি, তৃতীয় তলায় উঠে আমাদের বাসায় ঢোকার আগে পাশের ইউনিটের ভাবি আমাকে ডেকে বলল, ভাবি ভাবি আপনারা প্রতিদিন কোথায় যান? বাসায় কেউ থাকে না নাকি? প্রায় দিনে আপনার বাচ্চাটা প্রায় 1 ঘন্টার মতো কান্না করে, আজকেও তো কান্না করতে করতে শেষ। কেউ একটু বাচ্চাটাকে সান্ত্বনাও দেয়নি বা থামানোর চেষ্টা করেনি। বাচ্চাটা কি চিৎকার! আমার রুম থেকে আপনার ব্যালকনি যতটুকু দেখা যায় আর কি। দেখলাম বাচ্চাটা কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে ব্যালকনিতে এসে গ্রিল ধরে ঝুলতেছে। কথাটা শুনে আমার কিছুটা বিরক্তও লাগলো, আবার আতঙ্কিত হলাম। এমনটা তো হওয়ার কথা না, বাসায় তো আপনার ভাই সব সময় থাকে, আমার হাজবেন্ড তো সব সময় বাচ্চাদের সাথেই থাকে, ও তো কখনো আমাকে এমন কিছু বলেনি। পাশে ইউনিটের ভাবি তখন বলছে, ও আচ্ছা আপনার হাজবেন্ড মনে হয় ওই সময় ঘুমিয়ে থাকে। বাপরে বাপ, এত ডিপলি ঘুমায় যে বাচ্চার কান্নার আওয়াজও তার কানে যায় না। আমি তখন বললাম, হ্যাঁ ও খুব ডিপলি ঘুমায়। এটা বলে আমি আমার ফ্ল্যাটে চলে গেলাম। বাসায় যে কলিং বেল দেওয়ার সাথে সাথে আমার স্বামী দরজা খুলে দিল। দেখলাম আর খুব উৎফুল্ল। আমাকে দেখে সে বলতে শুরু করলো, আজকে নাকি সে ফ্রিল্যান্সিং এ খুব ভালো আয় করেছে, আর এইভাবে যদি করতে থাকে তাহলে উপরে উঠতে বেশি দিন সময় লাগবে না। আমি ওর এক্সাইটমেন্টের দিকে চোখ না দিয়ে আমার বাচ্চাটার দিকে দেখি, সত্যি কান্নার ছাপ এখন ওর মুখে লেগে আছে। আমি তখন বললাম, তাই বলে কি তুমি বাচ্চাটার দিকে খেয়াল দিবা না? রাত্রেবেলা আমি ওকে বললাম, দিনের বেলায় তুমি বাচ্চাদেরকে রেখে কোথাও যাও নাকি? ও আমার কথাটা উড়িয়ে দিল। আমি আর কিছু বললাম না। যে বাচ্চা যে কান্নাকাটি করে এগুলো আমি তাকে কিছুই বললাম না। পরের দিন অফিস থেকে ফেরার পথে আবার সে তিনতলা ভাবিটার সাথে আমার দেখা হলো। এই যে ভাবি, আপনার বাচ্চাটাকে একটু খেয়াল রাখেন তো, ও আজকে অনেক কান্নাকাটি করেছে। ভাবির পাশে কেয়ারটেকারও ছিল। কেয়ারটেকার তখন বলল, প্রতিদিন একটা বাচ্চা 1-1.5 ঘন্টা কান্না করে, ওইটা কি আপনারই বাচ্চা ম্যাডাম? ভাবির কথার চাইতে কেয়ারটেকার কথা শুনে আমার বেশি আতঙ্ক লাগলো। তাহলে কি আমার স্বামী প্রতিদিন দুপুরে নিয়ম করে কোনো একটা সময় কি বাইরে চলে যায়? বাচ্চা তো এভাবে কান্নাকাটি করার কথা না, কারণ ও তো খুব ভালোভাবে বাচ্চা সামলাতে পারে। তাহলে এখন এমন হচ্ছে কেন? তাছাড়া ওই তো আমাকে বলেছিল, তুমি ভালোভাবে জবটা করো, আমি বাসায় থেকে ফ্রিল্যান্সিংটা করি আর বাচ্চাকে সামলাই। এসব চিন্তা আমার মনের ভিতরে বিভিন্ন রকম প্রশ্নের উকি দিতে শুরু করে। বাসায় এসে হাজবেন্ডকে বাচ্চা কান্নার ওই সময়টা ও কি করে এটার জিজ্ঞাসা করলাম না। পরের দিন অফিসে যাওয়ার সময় ওই পাশের ফ্ল্যাটের ভাবিকে আমার ফোন নাম্বারটা দিয়ে গেলাম। বললাম, আমার বাচ্চা যখন কান্না করবে আমাকে একটু দয়া করে ফোন দিবেন প্লিজ। সত্যি সত্যি দুপুরবেলা ভাবি ফোন দিয়ে আমাকে বাচ্চার কান্নার কথা বলে। ভাবি যে আমার সঙ্গে ফোনে কথা বলতেছিল, তখন আমার বেবিটার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল। আমি তখন ভাবিকে অনুরোধ করি, ভাবি একটু কষ্ট করে আমাদের বাসায় যে একটু কলিং বেল দেন, আমার হাজবেন্ড থাকলে তো অবশ্যই খুলবে। ভাবি আমাকে লাইনে রেখে কলিং বেলে চাপ দিল, কিন্তু ভিতর থেকে কেউ দরজা আর খুলল। তখন আর আমার বুঝতে বাকি ছিল না, আমার স্বামী তখন বাসায় ছিল না। আমি দ্রুত অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি। এসে বাচ্চাটার কান্না আগে থামাই। ও তো ঘুম থেকে উঠে কাউকে না দেখলে এভাবেই কান্না করে। স্বামীকে বাসায় না পেয়ে আমার বুকের ভিতরে বিদ্যুৎ চমকাচ্ছিল। বাচ্চাটাকে কোলে নিয়ে আমি ছুটে যাই 3 রাস্তার মাথায়। মূলত আমি 3 রাস্তার মাথায় এজন্য দাঁড়িয়েছিলাম যে আমার স্বামী কোন দিক দিয়ে সেটা আমি দেখবো, আর ও বাহিরে কি করে। 3 রাস্তার মাথায় না পেয়ে তাকে আমি ধানমন্ডি লেকের দিকে খুঁজতে যাই। লেকের পার যে একটু খোঁজাখুঁজি করার পরই দূর থেকে আমি দেখলাম আমার স্বামী ফুটপাতে বসে একটা মেয়েকে ফুচকা খাইয়ে দিচ্ছে। এটা দেখে রক্ত আমার হিম হয়ে গেল। নিজেকে আর বিশ্বাস করতে পারছিলাম না। সোজা ওদের ভিতরে ঢুকে গেলাম। ওদের সামনে দাঁড়িয়ে স্বামীর গালে একটা ঠাস করে চড় মারলাম। চড় মারার সাথে সাথে ওর হাতে থাকা ফুচকার প্লেটটা মাটিতে পড়ে গেল। আশেপাশের লোকজন অচমকার মতো তাকিয়ে আছে। পাশে থা মেয়েটা, যে মেয়েটাকে আমার স্বামী ফুচকা খাওয়াচ্ছিল, ওই মেয়েটা তো সবকিছু দেখে লজ্জায় লাল হতে লাগলো। তারপর আমি তাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করি। তারপর সে বলতেছিল মেয়েটা নাকি তার স্কুল জীবনের বান্ধবী। হঠাৎ করে নাকি তার সঙ্গে লেকের পাড়ে দেখা হয়েছে, ওই মেয়েটাই নাকি আমার স্বামীকে ফুচকা অফার করেছে, এজন্য বসেছে ওই মেয়েটার সাথে ফুচকা খেতে। এছাড়া ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতে লাগলো। আমি তখন বললাম, প্রতিদিন দুপুরবেলা বাচ্চাকে বাসায় একা রেখে তুমি এখানে কি করো? ও তখন বলল, প্রতিদিন আমি 1 ঘন্টা করে একটু হাঁটি, ফ্রিল্যান্সিং করতে করতে যখন আমার বোরিং ফিল লাগে তখন একটু ফ্রেশ হওয়ার জন্য এখানে আসি। আমি তখন বললাম, তোমার ভরসায় আমার দুধের বাচ্চাটাকে রেখে আমি অফিসে যাই। এই সময় যখন ও ঘুম থেকে উঠে কাউকে না পায়, ও তো কান্নাকাটি করে একাকার করে। বাসার মানুষ আমাকে অফিসে ফোন করে জানায় যে আমার বাচ্চাটা কান্না করে অস্থির হয়ে পড়েছে, আর তুমি বাবা হয়ে আমার বাচ্চার কান্নার খোঁজ রাখতে পারো না? বাহ, খুব ভালো কাজ করেছো, খুব দায়িত্ববান বাবা তুমি। আর তুমি কি বললা, এই মেয়েটা তোমার স্কুল জীবনের বান্ধবী? বাহ, আমি কিছু বুঝি না তাই না? রাস্তায় বসে ঢলাঢলি করতেছো, মানুষ এগুলো বোঝে না। কই, আমাকে তো কখনো ফুচকা খেতে নিয়ে এসো না? আমাদের উত্তপ্ত কথা শুনে আশেপাশে মানুষ জড়ো হয়ে গেল। মেয়েটাকে আমি তখন জিজ্ঞাসা করলাম, বলো তোমাদের কত বছরের সম্পর্ক? মেয়েটা কোনো উত্তরই দিচ্ছিল না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো। এরপর আমার বাচ্চাটাকে নিয়ে দ্রুত আমি ওই স্থান ত্যাগ করলাম। তখন আমার স্বামী পিছে পিছে ছুটে আসতেছিল। আমি কিছুক্ষণ সামনে যেয়ে তারপর দাঁড়িয়ে বললাম, প্লিজ তুমি আমার পিছু নিবা না, তোমাকে আমি আর সহ্য করতে পারতেছি না। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। বাচ্চা বিছানায় ঘুমিয়ে আছে, আর আমি ডাইনিং টেবিলে বসে আছি। পাশে বসে আছে চেয়ারটাতে আমার স্বামী। সে যে নিরপরাধ, কোনো মেয়ের সাথে পরকীয়া করছে না, এগুলো সে বসে বসে ব্যাখ্যা দিচ্ছে। সে তখন বারবার একটা কথাই বলতেছিল যে এই জীবনে কোনো মেয়ের সাথে সম্পর্ক তো দূরের কথা, সৌজন্য বোধের জন্য পার কেউ যাবে না। সেদিন আমি কোনো রান্নাও করিনি, বাচ্চারও কোনো খাবার ছিল না।
আমার রান্না করতেও মন চাচ্ছিল না, মনটা শুধু চাচ্ছিল সকালটা হলে বাচ্চাটাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, অন্য কোথাও একা নিজের মতো করে থাকবো। কিন্তু সন্তানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে এই কাজটা আমি করতে পারলাম না। বাধ্য হয়ে সন্তানের জন্য দুধ গরম করলাম আর পানি বসিয়ে দিলাম। কালকে আবার অফিসে স্যারকে একটা কাগজ জমা দিতে হবে, সেটাও রেডি করতে হবে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত 10টা বাজে। মানুষের জীবনে দৈনন্দিন কাজ, দায়িত্ব, ধাবমান সময়কে সবকিছুই ভুলিয়ে দেয়, ব্যথাও নিরাময় করে। আমারও ঠিক তেমনটাই হলো। স্বামীর প্রতিশ্রুতি আর সংসারের দায়িত্বের জায়গা থেকে আবারও স্বামীকে ক্ষমা করে দিল। এইভাবে আবারও আমাদের সংসারটা আগের মতো চলতে লাগলো। একদিন হঠাৎ করে খটকা লাগলো, আমার স্বামী যদি ওই মেয়েটার সাথে আবারও কথা বলে, আমি তো তার কোনো প্রমাণই পাবো না। তখন আমি ভাবলাম যে ওর একটু কল লিস্টটা চেক করে দেখি কিছু পাই নাই। আমাদের ঝামেলা হওয়ার 10 দিন আগে আমি একটা নাম্বার পাই, যে নাম্বারটা শরীফ নামে সেভ করা ছিল। ওই নাম্বারটিতে অনেক কল আর মেসেজ ছিল। আমাদের যখন ঘটনাটা ঘটে ওই নাম্বারে আর কোনো কল দেওয়া হয়। তাহলে কি এটা ওই মেয়েটার নাম্বার, যে নাম্বারটা শরীফ নামে সেভ করা ছিল? বুদ্ধি করে আমি ওই নাম্বারটা আমার মোবাইলে তুলে নেই। পরের দিন অফিসে গিয়ে ফোন দেই। ফোন দেওয়ার সাথে সাথে একটা মেয়ে ফোন রিসিভ করলো, বললো কে আপনি? আমি তখন বললাম আমি শরীফের বান্ধবী। শরীফ কি বাসায়? মেয়েটা তখন হেসে দিয়ে বললো কিরে, শরীফা আবার শরীফ হলো কিভাবে? কিরে, এটা তো শরীফার নাম্বার, আর ও তো আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড। এটা বলে মেয়েটা বারবার ডাকতে লাগলো, এই শরীফা দেখ, তোকে কে জানি একটা ফোন দিয়েছে। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। এরপর আমি ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে একা একা ভাবতে লাগলাম, আর একটু একটু হাসি আমার পাচ্ছিল। হাইরে হাদারাম পুরুষ, আমার হাদারাম স্বামী। কাজের মেয়েটা মনে হয় আমার স্বামীকে ঘোল খাইয়েছে। ওই মেয়েটা সম্বন্ধে যে আমি এত কিছু জেনে গিয়েছি, আমার স্বামীকে কিছুই বলিনি। কারণ ওই দিন লেকের পারে আমার স্বামীকে অপমান করার পর আমার স্বামী তো একদম সোজা হয়ে গিয়েছিল। পরবর্তীতে কোনো মেয়ের সাথে আর সম্পর্ক করেনি। ধন্যবাদ সবাইকে লাইভ স্টেটা শোনার জন্য।